জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির রচনা শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 269। স্বামী অভেদানন্দ। স্বামীজির লন্ডন ত্যাগের পর স্বামী অভেদানন্দ স্টার্ডি মহোদয়ের আবাসে উঠিয়া আসিলেন। স্টার্ডি নিজে নিরামিষাশী ও কঠোরী ছিলেন। অভেদানন্দ উক্ত ভবনে তদনুরূপ জীবনী অবলম্বন করিলেন। তিনি হর্ম্যোপরি একটা উত্তাপহীন ও গবাক্ষশূন্য ক্ষুদ্র প্রকোষ্ঠে উপাধানবিহীন কঠিন শয্যায় শয়ন করিতেন ও নিচের এক কক্ষে অধ্যয়নাদি করিতেন। এই আবাসস্থানকে ভিত্তি করিয়াই 1897 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি হইতে রীতিমত বেদান্তের বক্তৃতা ও ক্লাস আরম্ভ হইল। পরন্তু লন্ডনের কার্য দীর্ঘকাল স্থায়ী হইল না। ওই বৎসর মধ্যভাগে তাহার আমেরিকা গমনের আহ্বান আসিল। স্বামীজি তখন ভারতে। এই প্রস্তাবে তাহারও সমর্থন ছিল। অতএব লন্ডনের কার্য পরিচালনার্থে স্বামীজি যে অর্থ রাখিয়া দিয়াছিলেন, উহার দ্বারা টিকিট কিনিয়া স্বামী অভেদানন্দ 31 জুলাই আমেরিকাগামী জাহাজে আরোহণ করিলেন। 9 আগস্ট নিউ ইয়র্কে উপনীত হইয়া তিনি বেদান্ত সমিতির সম্পাদিকা মিস মেরি ফিলিপসের বাড়িতে উঠিলেন। পূর্ব বৎসর লন্ডনে জাহাজ হইতে অবতরণকালে ঘটনাক্রমে অভ্যর্থনার জন্য আগত কাহাকেও দেখিতে না পাইয়া তিনি একাকী গন্তব্যস্থলে উপস্থিত হইয়া স্বীয় প্রত্যুৎপন্ন মতিত্বের পরিচয় দিয়াছিলেন। নিউ ইয়র্কেও অনুরূপ অবস্থায় অভেদানন্দ নিজেই স্বতন্ত্র ব্যবস্থা অবলম্বনে বাসস্থানে উপস্থিত হইয়া মিস ফিলিপসকে অবাক করিয়াছিলেন। নিউ ইয়র্কে তিনি প্রথম এক পক্ষকাল নগর পরিদর্শন করিয়া আমেরিকার জীবনের সহিত সুপরিচিত হইলেন। অবশেষে 25 আগস্ট বেদান্ত সমিতির পক্ষ হইতে তাহাকে অভিনন্দন দেওয়া হইল। সভায় স্বামী বিবেকানন্দের ছাত্রছাত্রী ও গুণগ্রাহী বন্ধুগণ উপস্থিত ছিলেন। আমেরিকা অবস্থানের প্রথম অবধি অভেদানন্দ স্বীয় কার্যক্ষেত্রকে একই স্থানে সীমাবদ্ধ না রাখিয়া সর্বত্র বিস্তার করিতে সচেষ্ট ছিলেন। নিউ ইয়র্কে আসার পথে কাউন্ট দাদামারের পত্নীর সহিত তাহার যে আলাপ হইয়াছিল, সেই পরিচয়ের সুযোগে 27 আগস্ট ক্যারোলিনায় দাদমার দম্পতির গৃহে গমনপূর্বক তিনি 5 দিন কাটাইয়া আসিলেন। পরে 16 সেপ্টেম্বর স্বামীজির শিষ্যা ব্রহ্মচারিণী জ্যোতি মাতার মিস ওয়াল্ডোর গৃহে গমনান্তে 3টি সন্ধ্যায় 20 থেকে 30 জন শ্রোতার সম্মুখে বেদান্ত আলোচনা করিলেন। 14 অক্টোবর শ্রীযুক্ত ওলি বুলের কেমব্রিজ মাসস্থিত ভবনে যাইয়া সেখানেও 5 দিন থাকিলেন। স্বামী শারদানন্দ তখন আমেরিকায় ছিলেন। তিনি 27 সেপ্টেম্বর স্বীয় কর্মকেন্দ্র বস্টন হইতে নিউ ইয়র্কে আসিয়া অভেদানন্দের সহিত দেখা করিলেন। এতদ্ব্যতীত শ্রীযুক্তা হুইলারের আমন্ত্রণে অভেদানন্দ মন্ট ক্লেয়ারে উপস্থিত হইলে সেখানেও উভয় গুরুভ্রাতার পুনর্মিলন হইল। এই সুযোগে উভয় বৈজ্ঞানিক আবিষ্কারক শ্রীযুক্ত এডিসনের গৃহে যাইয়া তাহার সহিত প্রায় 2 ঘণ্টা আলাপ করেন। উভয় গুরুভ্রাতারই তখন বিশ্বাস ছিল যে আমেরিকার কার্যের সাফল্যের জন্য নিরামিষ আহার অত্যাবশ্যক এবং তাহারা ঐরূপই করিতেন।
ইত্যবসরে 29 অক্টোবর স্বামী অভেদানন্দ নিউ ইয়র্কে যে প্রথম বক্তৃতা দিলেন, উহাতে উপস্থিত সকলেই বিশেষ প্রীত হইলেন। বক্তৃতান্তে তিনি ব্রুকলিনে যাইয়া জ্যোতিমাতার আতিথ্য স্বীকারপূর্বক সেখান হইতে নিউ ইয়র্কের কার্য চালাইতে লাগিলেন। কিছুদিন পরেই লেক্সিংটন এভিনিউর একখানি বাড়ি সংগৃহীত হওয়ায় তিনি সেখানে চলিয়া আসিলেন। নিউ ইয়র্কের কার্যের সহিত তাহাকে নিয়মিতভাবে মন্ট ক্লেয়ারেও বক্তৃতা দিতে হইল। মন্ট ক্লেয়ারে তিনি নরওয়ে নিবাসী ও উত্তর মেরু অভিযানকারী মিস্টার নানসেনের সহিত পরিচিত হন। এতদ্ব্যতীত মিস্টার লেগেটের আমন্ত্রণে বহুবার তাহার বাড়িতে গিয়াও বহু গণ্যমান্য ব্যক্তির বন্ধুত্ব লাভে সমর্থ হন। ইহাদের মধ্যে মনস্তত্ত্ববিদ মিস্টার গেটস অন্যতম। এই সময়ে স্বামী অভেদানন্দ রাজযোগের ক্লাস করিতে এবং স্বয়ং শুধু দুধ ও ফলমূল খাইতে আরম্ভ করেন। তাহার ঐকান্তিক যত্ন ও প্রতিভায় নিউ ইয়র্কে বেদান্ত প্রচার ক্রমেই দৃঢ়মূল হইতে লাগিল। এই কার্যে তিনি উদারচেতা ধর্মযাজক ডাক্তার হিবার নিউটনের বিশেষ সাহায্য পাইয়াছিলেন। নিউটন তাহাকে স্বীয় পুস্তকালয় ব্যবহার করিতে দিতেন। নিজের গির্জার বক্তৃতার বিজ্ঞাপনের সহিত তাহার বিজ্ঞাপন পাঠাইতেন। নিজে বেদান্ত সমিতির অবৈতনিক সভ্য শ্রেণীভুক্ত হইয়াছিলেন। গির্জায় সমাগত উপাসকদিগকে স্বামী অভেদানন্দের নিকট পাঠাইতেন এবং অপরাপর ধর্মযাজকদের সহিত তাহার আলাপ করাইয়া দিতেন। ইহার পরে তিনি ধর্মযাজক ম্যাক আর্থারের সহিতও পরিচিত হন। অচিরেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যাকসনের সহিত তাহার আলাপ হইল এবং অধ্যাপকের অনুরোধে তিনি বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে বক্তৃতা দিতে লাগিলেন। এখানে মনে রাখিতে হইবে যে কার্যের সাফল্যের জন্য এই সকল আলাপ পরিচয় অতি মূল্যবান হইলেও স্বামী অভেদানন্দের অনুপম উৎসাহ ও উদ্যমই ছিল সর্বাপেক্ষা শ্রেষ্ঠ জিনিস। স্বীয় প্রচারব্রত উদযাপনের জন্য তিনি কোনো কষ্টই গ্রাহ্য করিতেন না। প্রচণ্ড শীতের তুষারপাত অগ্রাহ্য করিয়াও নিয়মিত ক্লাস চালাইয়া যাইতেন। আবার এই সাফল্য দর্শনে ইহাও সিদ্ধান্ত করা চলিবে না যে বেদান্ত প্রচার সর্বত্র নির্বিবাদেই চলিতেছিল। বস্তুত এই সময়ে তাহাকে পুনঃ পুনঃ বহু বাধার সম্মুখীন হইতে হইয়াছিল। গোঁড়া ধর্মসম্প্রদায় তো তাহার বিরোধিতা করিতেনই, শিক্ষিত অথচ ভারতীয় উদার ভাবের সহিত অপরিচিত সমাজও মাঝে মাঝে এই বিরোধিতায় যোগ দিতেন। কিন্তু সত্যের জয় সর্বত্র। অভেদানন্দ গুরুকৃপায় এই সকল বিঘ্ন অতিক্রম করিয়াই চলিলেন। তাহার কার্যপদ্ধতি ছিল সর্বাপেক্ষা অল্প বাধার পথে চলা। এই জন্য তিনি বাইবেল শাসিত খ্রিস্টান সমাজে ধর্মযাজকদের অতুল প্রভাব আছে জানিয়া তাহাদের সহিত মিত্রতা স্থাপনকেই স্বীয় সাফল্যের উপায় স্থির করিলেন। কার্যত দেখা গেল যে তাহার ধারণা অমূলক নহে। ধর্মযাজকদের বন্ধুত্বের সাহায্যে তিনি সহজেই গণ্যমান্য সমাজে প্রবেশের সুযোগ পাইয়া তাহাদের মধ্যে বেদান্ত প্রীতি জাগাইয়া তুলিলেন। তাহার প্রচার প্রণালী শুধু বক্তৃতা বা ক্লাস করাতেই আবদ্ধ ছিল না। তিনি বহু ক্ষেত্রে বন্ধুদের বাড়িতে অবস্থানপূর্বক তাহাদের প্রীতির সম্বন্ধকে আরও নিবিড়তর করিয়া তুলিলেন। বক্তৃতাতেও বাগ্মিতার প্রতি তাহার তেমন দৃষ্টি ছিল না যেমন ছিল যুক্তি ও তথ্য উদ্ঘাটনপূর্বক বিশ্বাস উৎপাদনের প্রতি। 1897 খ্রিস্টাব্দের অক্টোবর হইতে 1898 30 এপ্রিল পর্যন্ত 7 মাস সুকঠিন পরিশ্রমান্তে
স্বামী অভেদানন্দ তখনকার মতো কাজ বন্ধ করিলেন এবং গ্রীষ্মে বিশ্রাম লাভের জন্য ওয়াশিংটন গেলেন। সেখানে অন্যান্য খ্যাতনামা ব্যক্তিদের মধ্যে তিনি আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ম্যাকিনলের সহিত সাক্ষাৎ করেন। অতঃপর ডাক্তার জেমসের আমন্ত্রণে কেমব্রিজ কনফারেন্সে যোগ দিবার জন্য তথায় গমন করিয়া শ্রীমতী অলিভুলের বাড়িতে আশ্রয় লইলেন। এই সময়ে তিনি একদিন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জেমসের বক্তৃতা শোনেন। জেমস বেদান্তের একাত্মবাদ খণ্ডন করিয়া বক্তৃতান্তে অভেদানন্দকে কেমব্রিজ কনফারেন্সে একত্ব সম্বন্ধে বক্তৃতা দিতে বলেন। অভেদানন্দ ইহাতে সম্মত হন। কনফারেন্সে বক্তৃতা শেষে প্রশ্নোত্তর হইল। প্রশ্নগুলি জেমসের ছাত্ররাই করিলেন। সভার শেষে জেমস তাহাকে করমর্দনপূর্বক তাহার যুক্তিগুলির প্রশংসা করিলেন এবং স্বীয় ভবনে আহারের নিমন্ত্রণ করিলেন। উক্ত ভোজে আরও অনেক পণ্ডিত উপস্থিত ছিলেন। ভোজের প্রায় 4 ঘণ্টা ধরিয়া বহুতে একত্ব সম্বন্ধে আলোচনা হয় এবং জেমস মহোদয় স্বীকার করিতে বাধ্য হন যে একত্ববাদের পক্ষেও প্রবল যুক্তি আছে। তখনও নিউ ইয়র্কের বক্তৃতাকাল আরম্ভ হয় নাই। অতএব অভেদানন্দ এই সুদীর্ঘ অবকাশে বস্টন, কেমব্রিজ প্রভৃতি স্থান দর্শনান্তে হুইলার দম্পতির আমন্ত্রণক্রমে মন্টক্লেয়ারে তাহাদের নবপরিণীতা কন্যা ও জামাতাকে আশীর্বাদ করিতে গেলেন এবং তদনন্তর নাইগ্রা জলপ্রপাত প্রভৃতি অনেক স্থান দেখিয়া তৃপ্তিলাভ ও অভিজ্ঞতা অর্জন করিলেন। অবশেষে তিনি বাফেলো শহর হইয়া গ্রিন একারে উপস্থিত হইলেন এবং সেখানে নিয়মিতভাবে গীতা ব্যাখ্যা আরম্ভ করিলেন। তখনও তিনি নিরামিষাশী ছিলেন, কিন্তু বিদেশে উপযুক্ত রুচিকর ও পুষ্টিকর খাদ্যের অভাবে শরীর ক্রমেই দুর্বল হইয়া পড়িতেছে জানিয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানী লিখিয়া পাঠাইলেন, আহারাদি সম্বন্ধে আর তাদৃশ কঠোরতা করিবে না। তুমি সেখানে একদম নিরামিষ আহার না করিয়া উত্তম মৎস্যাদি আহার করিবে। ডাক্তার জেমসও তাহার শারীরিক অবস্থা জ্ঞাত হইয়া বলিয়াছিলেন, এভাবে এদেশে চলবে না। যখন যে দেশে থাকা যায় সে দেশের রীতিনীতি মেনে চলতে হয়। আপনার জীবনের একটা উদ্দেশ্য আছে। পুষ্টিকর খাদ্য না খেলে যে অসুস্থ হয়ে পড়বেন। এইসব উপদেশের ফলে তাহার কঠোরতা কিঞ্চিত শিথিল হইল। গ্রিন একার ছাড়িয়া তিনি বস্টন, ম্যাস নগরে গেলেন। উহা দর্শনান্তে রোড দ্বীপের নিউপোর্ট দেখিয়া 9 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছিলেন। সেই রাত্রেই আবার লং আইল্যান্ডের ইস্ট হ্যাম্পটনে যাইয়া এপিস্কোপাল চার্চের মাননীয় ধর্মযাজক হিবার নিউটনের অতিথি হইলেন। সেখানে সপ্তাহকাল বাসের পর নিউ ইয়র্কে প্রত্যাবর্তন করিয়া পূর্বপরিচিত অধ্যাপক হার্শেল পার্কারের সহিত হোয়াইট পর্বত আরোহণে চলিলেন। অতঃপর 30 সেপ্টেম্বর প্রত্যাবর্তন করিয়া তিনি মিস্টার লেগেটের অতিথি হইলেন। লেগেটদের স্টোন রিজের বাড়িতে 17 দিন বাস করিয়া তিনি তাহাদের নিউ ইয়র্কের বাড়িতে আসিলেন এবং একটি বোর্ডিং হাউসে বাসস্থান ঠিক করিলেন। এখানে থাকিয়া তিনি বেদান্ত প্রচারকে সুদৃঢ় ভিত্তিতে স্থাপন করার মানসে মিস্টার লেগেটের সভাপতিত্বে সংগঠিত বেদান্ত সমিতিকে 28 অক্টোবর দেশের আইন অনুসারে রেজিস্ট্রি করাইলেন। সমিতির জন্য 22তম স্ট্রিটের 109 নং পূর্ব অ্যাসেম্বলি হলটি ভাড়া করা হইল। এই হলে প্রথম বক্তৃতায় শ্রোতৃ সংখ্যা হইল 153। অভেদানন্দ জানিতে পারিলেন তিনি আমেরিকানদের হৃদয় জয় করিয়াছেন। এই পর্যন্ত আমরা স্বামী অভেদানন্দের প্রাথমিক কার্যের একটা ধারাবাহিক ক্ষুদ্র চিত্র অঙ্কন করিলাম।
অতঃপর এই প্রবন্ধে এইরূপ সংক্ষিপ্ত বর্ণনা দেওয়াও সম্ভব হইবে না। কিন্তু পাঠক বুঝিয়া লইবেন যে তাহাকে অনেক ক্ষেত্রে এতদ অপেক্ষাও কঠিনতর অবস্থার সম্মুখীন হইতে হইয়াছিল এবং সর্বত্রই তিনি বিজয়মণ্ডিত হইয়াছিলেন। আমরা দেখিয়াছি যে তিনি স্বামী বিবেকানন্দের শিষ্য শিষ্যা ও পরিচিতদের পূর্ণ সাহায্য পাইলেও নিজের উদ্যমে বহু নতুন বন্ধু সংগ্রহ করিয়াছিলেন। কপট দক্ষিণ সন্ন্যাসীকে আহারাদির জন্য পরমুখাপেক্ষী থাকিতে হইলেও তিনি সর্বত্র সর্বদা সসম্মানে আহুত হইতেন এবং অতি সম্ভ্রান্ত পরিবারেও সাদরে গৃহীত হইতেন। তিনি প্রচার কার্যের জন্য সকলেরই যথাসাধ্য সাহায্য লইতেন, আর তাহার জ্ঞান স্পৃহা তাহাকে বিভিন্ন অবস্থার মধ্য দিয়া লইয়া চলিয়াছিল। তাহার বন্ধুদের মধ্যে ছিলেন কবি, দার্শনিক, গায়ক, চিত্রকর, বৈজ্ঞানিক, আবিষ্কারক, পর্বতারোহক ইত্যাদি। এইরূপে ঘরোয়া আলোচনা, ক্লাস, বক্তৃতা, প্রশ্নোত্তর ইত্যাদির সাহায্যে তিনি স্বামীজির প্রবর্তিত বেদান্ত প্রচারকে বহু বিস্তৃত করিয়া তুলিলেন। ওম শান্তি শান্তি শান্তি।